লেখিকা কৃতি মুখার্জির প্রাপ্তি। লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে, মন কেমনের আঙিনায়। আপনারা পেজটিকে ফলো করে দেবেন। দিদি সেখানে সুন্দর সুন্দর গল্প লেখেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। নেটটা অফ করে ফোনটা একরকম বিছানায় ছুঁড়েই দিল বর্ণালী। ভীষণ রাগ হচ্ছে আজ পার্থর উপর। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপটা থেকে এবার সত্যি সত্যি বেরিয়ে যাবে সে। যদিও আগে অনেকবারই ভেবেছে এই কথা, কিন্তু ওই যে বহু পুরনো বন্ধুর সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, তাই বেরোবো করেও বেরোনো আর হয় না। ব্যাপারটা কি বুঝতে পারছেন না তো? বেশ, তবে পার্থ আর বর্ণালীর পরিচয় দেওয়ার জন্য একটু পেছনে ফেরা যাক। যখন দুজনে এক শহরে থেকেও জানত না ভবিষ্যৎ কি হতে চলেছে। পুরুলিয়ার রঘুনাথপুরের মেয়ে ছিল বর্ণালী। দিদি, ভাই আর বাবা মায়ের সাথে ছোট্ট সংসার ছিল ওদের। বাবা রেলের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, মা সাধারণ গৃহবধূ। বর্ধমানে এমএ পড়ার সময় ছোট কাকার সূত্র ধরে পার্থর সাথে ওর বিয়ে ঠিক হয়। অন্যদিকে অলোকেশ চ্যাটার্জি শহরের বেশ নামকরা ডাক্তার। বলা যেতে পারে ওনার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে নিজের চেষ্টায় ডাক্তারি পাশ করে সুখ্যাত হবার নজির এ শহরে খুব কমই আছে। বর্তমানে বড় ছেলে পার্থ পেশায় একজন চিকিৎসক, আর ছোট ছেলে তীর্থ কলেজের প্রফেসর। প্রথমে ডাক্তার ফ্যামিলিতে মেয়ে ঠিকমতো মানিয়ে নিতে পারবে কিনা এইসব ভেবে বর্ণালীর বাবা মা দোটানায় ছিলেন। কিন্তু মেয়ে দেখতে এসে বেআই মশাইয়ের অমায়িক ব্যবহারে ওনারা সত্যি মুগ্ধ হয়ে গেলেন। পাকা দেখার পর দুপক্ষের সম্মতিতে বিয়ের দিন ঠিক হলো। শ্রাবণের এক বর্ষণ মুখরিত সন্ধ্যায় পার্থ আর বর্ণালী 7 পাকে বাধা পড়ল। পরিবারের ছোট মেয়ে বর্ণালী বিশেষ করে বাবার অত্যন্ত আদরের, তাই ইউনিভার্সিটিতে পড়লেও ছেলে মানুষই থেকে অভিমানী ভাব কোনোটাই তার যায়নি। তবে যতই হোক, আর 5টা মেয়ের মতো সেও স্বপ্ন দেখত বিয়ের পর স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাবে, চিনে নেবে দুজন দুজনকে। কিন্তু অচিরেই সেই স্বপ্ন ভেঙে গেল। বৌভাতে রাতে ফুলশয্যার ঘরে ঢোকার আগেই নার্সিংহোম থেকে ফোন এলো, এক পেশেন্টের সিরিয়াস অবস্থা। ছুটতে হলো পার্থকে। স্বামীর তার প্রতি কতটা ভালোবাসা আছে সেটা জানার আগেই মানুষের জীবন বাঁচানোর প্রতি স্বামীর কতটা দায়িত্ব আছে সেটা জেনে গেল বর্ণালী। বুঝে যেতে হলো বাকি বন্ধুদের মতো স্বামীর সাথে লং ড্রাইভ, আড্ডা, খুনসুটি করা এসব তার কপালে নেই। এক রাতেই বাপের বাড়ির আদরের ছোট মেয়েটা যেন চ্যাটার্জি বাড়ির বড় বউ হয়ে উঠল। তারপর ধীরে ধীরে শ্বশুর শাশুড়ির সেবা করা থেকে শুরু করে তীর্থ সব সমস্যার সমাধান হয়ে উঠল বর্ণালী। নতুন সংসারে নতুন করে সবকিছু সাজাতে ব্যস্ত হয়ে উঠল সে। দেখতে দেখতে 6 মাস অতিক্রান্ত। আজ বর্ণালীর জন্মদিন। বিয়ের পর এই প্রথম জন্মদিনে বাবা মাকে ছেড়ে থাকতে হচ্ছে, তাই মনটা একটু খারাপ। তবে এখানেও সকলেই তাকে ভীষণ ভালোবাসে। পার্থ মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে কয়েক সপ্তাহের জন্য বাইরে গেলেও বাবা, মামনি, তীর্থ ঠিক মনে করে রাতেই বার্থডে উইশ করেছে। ও বাড়ি থেকে বাবা মাও ফোন করেছিল। তারপর সকাল থেকে মামনি তো পুরো দমেই লেগে পড়েছে রান্নার কাজে। গতকাল রাতেই বলে দিয়েছিলেন আজ তিনি নিজের হাতে বড় বৌমার সব পছন্দের রান্না করবেন। অতএব বর্ণালীর আজ কিচেন থেকে ছুটি। জলখাবারের পর্ব সেরে ঘরের মধ্যে উদাস মনে বসে আছে বর্ণালী। যতই হোক, পার্থ উইশ না করায় দিনটা কেমন যেন অসম্পূর্ণ লাগছে। বিছানায় রাখা উপহারগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতেও ভাবতে লাগলো, আচ্ছা আমি তো এখানে মন খারাপ করছি, কিন্তু পার্থ কি আদৌ মনে রেখেছে আজ আমার জন্মদিন? তারপর মনে মনে বলে উঠল, ধুস, এই 6 মাসে যার ভালো করে 6 বারও কথা বলার সময় হলো না, তার মনে থাকবে স্ত্রীর জন্মদিন? সত্যি কি অস্বাভাবিক ভাবনা ভাবতে পারি আমি। তবে দোষটা কি শুধুই পার্থর? আমার কি কোনো দোষই নেই? ও না হয় ব্যস্ত মানুষ, কিন্তু আমিও কি চেষ্টা করেছি এই কমাসে মানুষটাকে চিনে নিতে? বরং অভিমানের বশে তার থেকে 1000 মাইল দূরে সরে গিয়েছি। ধরেই নিয়েছি ওর জীবনে আমার অস্তিত্ব বড্ড বেমানান।
ফোনের রিংটোনে হুঁশ ফিরল। ঝিলিক ফোন করেছে। হ্যাপি বার্থডে ডার্লিং, সরি রে, একটু লেটে উইশ করছি। আসলে সকালবেলাটাই এত তাড়া থাকে না, কি বলবো। ইন্দ্র জাস্ট বেরোলো আর আমিও ফোন করলাম তোকে। বর্ণালী বলল, না না, মনে করার কি আছে, আমি তো জানি তোকে সব কিছু একা সামলাতে হয়। ঝিলিক বলল, আচ্ছা ছাড় আমার কথা, তুই বল, পার্থদা কি স্পেশাল করছে এবারের জন্মদিনে? ও নেই, কনফারেন্সের জন্য বাইরে গেছে, ক্ষীণ স্বরে উত্তর দিল বর্ণালী। ঝিলিক বলল, সে কি, বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিনে পার্থদা বাইরে, আর তুই কিছু বললি না? মনটা খারাপ, তার ওপর ঝিলিকের এই বোকা বোকা কথা, হঠাৎ মাথাটা গরম হয়ে গেল বর্ণালীর। হালকা চেঁচিয়ে বলে উঠল, কি বলতাম, আমার জন্মদিন আসছে, এখন তুমি বাইরে যেও না, নাকি আজকে ফোন করে বলবো কি গো, আমাকে এখনো বার্থডে উইশ করলে না? ঝিলিক বন্ধুর এই আকস্মিক রেগে যাওয়ায় একটু থতমত খেয়ে গিয়ে বলল, ওকে সরি, এত রেগে যাচ্ছিস কেন? আমি জাস্ট বলে ফেলেছি, এত ভেবে তো আর বলিনি। মন খারাপ করিস না, দেখবি একটু পরেই পার্থদা ফোন করবে তোকে। আজ রাখি বুঝলি, অনেক কাজ পড়ে আছে। ফোনটা রেখে দিল ঝিলিক। মনটা আবার খারাপ হয়ে গেল বর্ণালীর। ঝিলিকের সাথে ওভাবে কথা বলাটা উচিত হলো না। যতই হোক, বেচারি আমাকে উইশ করতে ফোন করলো, আর আমি কথা শুনিয়ে দিলাম। পার্থ ফোন করেনি। ঝিলিকের সাথেও রাগারাগি হয়ে গেল, আর আটকে রাখতে পারল না নিজেকে। চোখে জল চলে এলো বর্ণালীর। 12টা বেজে গেছে। মামুনি ডাক দিল, বর্ণা খেতে আয়। নিজেকে সামলাতে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো। তারপর ফোনটা সুইচ অফ করে সোজা নিচে চলে গেল বর্ণালী। ওদিকে কনফারেন্সের লাঞ্চ ব্রেকে পার্থ ফোন করছে বর্ণালীকে। সমানে সুইচ অফ বলছে। একটু একটু চিন্তা হচ্ছে এবার, কারোর কিছু হলো নাকি? বর্ণা নিজে ঠিক আছে তো? 7-5 ভেবে বাড়ির ফোনে কল করতে যাবে, এমন সময় ডক্টর পিনাকি বসু লাঞ্চের জন্য ডাকতে চলে এলেন। আর ফোন করা হলো না বাড়িতে। রাতে হোটেলে ফিরে আবার বাড়িতে ফোন লাগাতেই মায়ের গলা ওপার থেকে, কি রে বড় খোকা, পৌঁছে থেকে একবারও খবর দেওয়ার সময় হয়নি বুঝি? একেবারে বাবার মতো হয়েছিস, বাড়ি থেকে বেরোলেই বাড়ির কথা ভুলে যাস। পার্থ বলে, না মা, আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, জানোই তো অনেক ফর্মালিটিস থাকে। সুতপা দেবী বললেন, না বাপু, তোমরা হলে ডাক্তার মানুষ, তোমাদের ওসব বড়সড় ব্যাপার আমি বুঝি না। সুতপা দেবী হেসে উত্তর দিলেন। পার্থ বলল, উফ মা, তুমি আবার শুরু করলে? ঠিক আছে, শুরু করছি না, দাঁড়া, বড় বৌমাকে ডেকে দিই। মেয়েটার আজ জন্মদিন, সকাল থেকে আমরা তার মন ভালো করার চেষ্টা করছি। বিকেলে ছোট করে কেক কাটার অনুষ্ঠানও হলো, আর তুই কি করলি? সকাল থেকে একবার ফোনও করতে পারলি না। পার্থ সকালের ঘটনাটা বলতে গিয়েও কি মনে করে চুপ করে গেল। ছেলেকে বকা দিয়ে সুতপা দেবী বর্ণাকে ডেকে সুকৌশলে ওখান থেকে চলে গেলেন। এদিকে বর্ণা ফোনটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। শেষে পার্থই নীরবতা ভাঙল। হ্যাপি বার্থডে বর্ণা, আমি জানি তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো, দুপুরে আমি তোমাকে ফোন করেছিলাম, সুইচ অফ বলল। তারপর কাজে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আর সময় হয়ে উঠল না। প্লিজ কিছু মনে করো না। অভিমানের সুরে বর্ণা উত্তর দিল, না না, মনে করার কি আছে, আমি তো জানি তুমি ব্যস্ত মানুষ। প্লিজ এভাবে বলো না বর্ণা। এই প্রথম পার্থর গলায় যেন একটা খারাপ লাগার সুর খুঁজে পেল বর্ণালী। মনটা হঠাৎ ভীষণ ব্যাকুল হয়ে উঠল। ইচ্ছে হলো অনেক কিছু বলতে, কিন্তু বলা হয়ে উঠল না। অভিমান আবারও বর্ণালীকে তার পার্থর থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গেল। গুড নাইট জানিয়ে ফোনটা কেটে দিল বর্ণা। দিন 3 পর বর্ণালীর দিদির ছেলে পুপাইয়ের পরীক্ষা শেষে বাপের বাড়িতে এলো। বড় বৌমার মুখে তার দিদি এসেছে শুনে সুতপা দেবী নিজেই বিদিশাকে ফোন করলেন বোনের নতুন শ্বশুরবাড়ি দেখতে আসার জন্য। কদিন পর বিদিশা এলো পুপাইকে নিয়ে। এ বাড়িতে সবাই বেশ মিশুকে। পুপাইকে পেয়ে তীর্থ তো আর কলেজেই গেল না। বাবাকে অবশ্য বেরোতেই হলো। একজন পেশেন্টের ওটি আছে। সবাই মিলে জমিয়ে আড্ডার পর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিদিকে নিয়ে নিজের ঘরে গেল বর্ণা।
কোল বালিশটাকে নিয়ে জুত করে বসে বিদিশা বলতে লাগলো, যাই বল বুনি, তোর শ্বশুর বাড়ির সবাই ভীষণ ভালো। আলতো হেসে বর্ণা উত্তর দিল, হ্যাঁ দি ভাই, এ বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসে। বিদিশা বলল, সে তো বুঝতেই পারছি। তা হ্যাঁ রে বুনি, পার্থ কেমন ছেলে? আমার বোনটাকে ভালো বাসে তো, নাকি সারাক্ষণ হাসপাতাল আর পেশেন্ট নিয়েই পড়ে থাকে? দিভাইয়ের প্রশ্নে একটু থতমত খেয়ে গেল বর্ণা। নিজেকে সামলে বলে উঠল, তুইও সত্যি দিভাই, কোনো কালে বদলালি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আর লজ্জা পেতে হবে না। আয় আমার কাছে, একটু বস দেখি। কিছুক্ষণ বাদে দরজা ঠেলে মামুনি ঢুকলেন। একটু এলাম দুই বোনের গল্পতে বাগড়া দিতে। বর্ণা উঠে এসে হাত ধরে মামুনিকে ভেতরে নিয়ে গেল। তুমিও না মামুনি, কি যে বলো, বাগড়া দেওয়ার কি আছে, এসো বসো আমাদের সাথে। সুতপা দেবী বললেন, আরে না রে, বসতে আমি আসিনি, ছাদে গিয়েছিলাম কাপড়গুলো দেখতে, তাই ভাবলাম মেয়ে দুটো কি করছে একটু দেখে যাই। সুতপা দেবী আবারও বললেন, কি গো বিদিশা, দুটো দিন এখানে থাকবে নাকি এখনো পরপর লাগছে আমাদের? এ মা, মাসিমা, পর মনে করব কেন? আমি তো এইমাত্র বনিকে বলছিলাম আমার আপনাদের সবাইকে বেশ লেগেছে। সুতপা দেবী বললেন, তাই? তবে তো ভালোই হলো, কটা দিন থেকে যাও আমাদের সাথে। না মাসিমা, এবারটা হবে না, কিন্তু কথা দিচ্ছি পরের বার এসে নিশ্চয়ই থাকব। ও মাসিমা, ভালোই হলো আপনি এলেন। আসলে একটা কথা ছিল আপনার সাথে, জানি না বলা উচিত হবে কিনা, তবে না বলেও থাকতে পারছি না। সুতপা দেবী বললেন, আরে এত ধানাই পানাই করছো কেন, বলো কি বলবে। বিদিশা তখন বলল, না মানে বুনির বিয়ের পর আমার তো তেমন আশা হয়নি, তাই মা বলছিল দুই বোন যদি কটা দিন মায়ের কাছে একসাথে থাকতাম তাহলে। মুখের কথা শেষ করতে না দিয়েই মামুনি বলে উঠলেন, একেবারে মনের কথা বললে গো মা। আমিও যেন সকাল থেকে ভাবছিলাম বর্ণা তোমার সাথে কটা দিন ওই বাড়িতে কাটিয়ে এলে ভালোই হয়। পার্থটাও এখন নেই, আর থাকলেই বাকি, দেখতেই তো পাচ্ছ দুই ছেলে, বাবা, সবাই ব্যস্ত সারাদিন। বাড়িতে লোক বলতে আমি আর বর্ণা। বেচারি হয়তো বোর হয়ে গেলেও মুখ ফুটে বলতে পারে না। না মামুনি, আমি কেন বোর হব? সুতপা দেবী বললেন, চুপ কর, তুই খুব বড় হয়ে গেছিস না? যা বলছি শোন, কটা দিন ও বাড়ি থেকে ঘুরে আয়। দিদি চলে গেলে না হয় চলে আসবি, আর ততদিনে বড় খোকাও চলে আসবে। মামুনির কথা আর ফেলতে পারল না বর্ণা, যদিও ফেলার ইচ্ছে খুব একটা ছিল না। তাই শেষমেশ বিকেলে দিদি আর পোপাইয়ের সাথে সেও বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে পরের দিনই কনফারেন্স শেষ হবার আগেই ফিরে এলো পার্থ। দরজা খুলে সুতপা দেবী তো রীতিমতো বড় খোকা তুই? তোর তো কটা দিন পরে আসার কথা, এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ মা, কাল রাত থেকে শরীরটা ভালো নেই, তাই অ্যাপ্লিকেশন দিয়ে চলে এলাম। সুতপা দেবী বললেন, ও মা, সে কি, শরীর খারাপ? দেখলি তো মা কেন সর্বক্ষণ নিজের খেয়াল রাখতে বলে। অবশ্য এ বাড়িতে আমার কথা শোনার সময় কারোরই নেই। যাকগে, তুই ওপরে যা, আমি চা নিয়ে আসছি। পার্থ ওপরে চলে গেল। বিয়ের পর পার্থ রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বর্ণালী নিজে পছন্দ করে শোপিস, ফটো ফ্রেম সব কিনে এনে সাজিয়েছে। পার্থ ভাবতে লাগলো, সত্যি বর্ণার পছন্দ আছে বলতে হবে, নইলে এই ঘরটাকেই আমি যা করে রাখতাম এখন ভাবতেই লজ্জা লাগে। কিন্তু যার প্রশংসা করছি সে কোথায়? এসে থেকে একবারও তো দেখলাম না। কিরে বড় খোকা, এখনো ফ্রেশ হোসনি? কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? সুতপা দেবী চা নিয়ে ঘরে ঢুকে মৃদু ধমক দিলেন ছেলেকে। হ্যাঁ, ভাবলাম একেবারে চা খেয়ে যাব। আচ্ছা মা, বর্ণা বাড়িতে নেই? থাকতে না পেরে প্রশ্নটা করেই ফেলল পার্থ। সুতপা দেবী ছেলের দিকে তাকিয়ে অবাক হবার ভঙ্গিতে বলে উঠলেন, যাক, বউয়ের কথা মনে আছে তাহলে? আমি তো ভাবলাম ভুলেই মেরে দিয়েছিস, ব্যস্ত মানুষ কি না। তুমি যে কি বলো না মা, ভুলে যাব কেন? কাজের এত প্রেশার থাকে যে। ছেলেকে থামিয়ে সুতপা দেবী বলতে লাগলেন, থাক বাবা, আমার আর তোমার কাজের লিস্টে শুনে কাজ নেই, তার চেয়ে তুমি আমার কথা শোনো।
বড় বৌমার দিদি কদিনের জন্য বাপের বাড়ি এসেছে। গতকাল তাকে এ বাড়িতে নেমন্তন্ন করেছিলাম। অনেকদিন পর দু বোনের দেখা হলো, তাই যাবার সময় বিদিশাকে বললাম বোনকে সাথে করে নিয়ে যেতে। অষ্টমঙ্গলা সেরে সেই যে এসেছে, আর তো মেয়েটার যাওয়াই হয়নি। মায়ের কথা শুনে একটু নিরাশ হলো পার্থ। আসলে সেদিন বর্ণার বার্থডেতে থাকতে না পারায় ওর নিজেরও ভীষণ খারাপ লেগেছিল। তারপর গতকাল শরীর খারাপ হওয়ায় ভাবল সাপে বড় হয়েছে। ঠিক করেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে বর্ণার সব অভিমান ভাঙিয়ে দেবে, কিন্তু না, তার হবার নয়। যাই হোক, এখন মায়ের সামনে এসব প্রকাশ করলে চলবে না, তাই মুখে হাসি টেনে এনে বলল, ভালোই করেছো পাঠিয়ে, আমাকে বিয়ে করে এমনি বেচারির লাইফটা হেল হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে ফেসবুকে নিজের প্রোফাইলটা অন করল পার্থ। ফ্রেন্ড লিস্টে বর্ণার অ্যাকাউন্টটাও চোখে পড়ল। প্রোফাইলটা দেখেই বোঝা যাচ্ছে বর্ণা সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ। ইউনিভার্সিটির ছবি থেকে শুরু করে বিয়ের ছবি সব আছে, তবে বার্থডের ছবিগুলো একটাও নেই। তার মানে যতই সেদিন অনুষ্ঠান হোক, বর্ণার তাতে মন ছিল না। একটা ভিডিও চোখে পড়ল, বর্ণা কি সুন্দর গান গেয়েছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। হ্যাঁ, ঠিকই তো, মেয়ে দেখতে গিয়ে বিদিশাদি বলেছিল তার বোন গান জানে। কি অদ্ভুত না, বিয়ের 6টা মাস কেটে গেছে, কিন্তু এখনো বর্ণার কাছে 2 লাইন গান শোনা হয়নি। হবেই বা কি করে? সকাল থেকে চেম্বারে যে যুদ্ধ শুরু হয়, শেষ হয় তা রাতে ওটির পেশেন্টদেরকে চেক আপ সেরে বেরিয়ে আসার পর। তখন আর বাড়ি ফিরে কোনো কিছুর জন্যই এনার্জি থাকে না। বিছানা থেকে উঠে বসে নিজের মনে ভাবতে লাগলো পার্থ, এভাবে চললে আর হবে না। এখন থেকে একটু হলেও বর্ণার জন্য সময় বের করতে হবে। আফটার অল স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে ওর প্রতি, কিন্তু আমি কি শুধু দায়িত্ব মেটানোর জন্য সময় বের করতে চাইছি, আর কোনো ফিলিংস নেই আমার বর্ণার প্রতি? শেষে এক সময় মনের এরকম হাজারো প্রশ্নের বাণে জর্জরিত হয়ে যেতে যেতে ফোনটা পাশে রেখে ঘুমিয়েই পড়ল। 7 দিন কেটে গেছে, শরীর আগের চেয়ে অনেকটা ভালো। গতকাল থেকে চেম্বারে যাওয়াও শুরু করেছে পার্থ। তখনই একবার বর্ণারও ফোন এসেছিল। শরীর খারাপ শুনে চলে আসতেও চাইছিল, তবে পার্থ মানা করে বলেছে, দিদি চলে গেলে তো ফিরবেই, এখন না হয় কটা দিন থেকে যাও, সবার ভালো লাগবে। আজ অনেক দিন পর দুপুরে ওটির পর একটু ফাঁকা সময় পাওয়া গেছে। নার্সিংহোমের 4 তলার টেরেসটাতে একা দাঁড়িয়ে আছে পার্থ। পুরো নার্সিংহোমের মধ্যে এই জায়গাটা পার্থর ভীষণ পছন্দের, কারণ এখান থেকে পুরো শহরটা দেখা যায়। আপাত দৃষ্টিতে এই কদিনে সবকিছু আগের মতো থাকলেও মনে মনে কোথাও যেন কিছু একটা অভাব উপলব্ধি করেছে পার্থ। ড্রেসিং টেবিলের ওপর ফেলে যাওয়া টিপের পাতা, আলমারিতে ইস্ত্রি করে রাখা শাড়ি, সবকিছুই যেন বর্ণাকে ভীষণভাবে বারবার মনে করিয়ে দিয়েছে। প্রথমে এসব কিছুকে দৈনন্দিন জীবনের একটা অভ্যেস বলে ভুল করলেও এখন পার্থ বুঝতে পারছে আসলে সে বর্ণাকে মিস করছে। এই 7টা দিনের প্রতিটা মুহূর্ত পার্থকে বুঝিয়ে দিয়েছে বর্ণা তার জীবনের সাথে কতখানি জুড়ে গিয়েছে। হয়তো অজান্তে সে একটু একটু করে ভালোবেসে ফেলেছে বর্ণাকে। না না, হয়তো নয়, সে সত্যিই ভালোবাসে বর্ণাকে। একসময় নিজের যাবতীয় মানসিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে পার্থ ঠিক করল মনের কথা চেপে রেখে আর লাভ নেই, তার চেয়ে সবকিছু জানিয়ে দেবে বর্ণাকে। কিন্তু জানাবে কি করে? সে তো ডাক্তার মানুষ, আজকালকার ছেলেদের মতো স্মার্ট নয়। এমনকি ফুল চকলেট দিয়ে প্রপোজও তার দ্বারা হবে না। অনেক ভেবে একটা উপায় বের করলো। দিন কয়েক আগে ওর বন্ধু সুমনের মুখে শুনেছিল সিটি থেকে একটু দূরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আশেপাশের পরিবেশটাও নাকি খুব সুন্দর। ব্যাস, তবে এটাই ফাইনাল। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, সেদিন যে করে হোক ছুটি ম্যানেজ করে বর্ণাকে নিয়ে ওখানে যাব, আর তারপর সব কথা খুলে বলবো। অ্যাট লাস্ট একটা সাকসেসফুল ওটির পর যেমন নিশ্চিন্ত লাগে সেরকম লাগছে। ওহ গড, কি অবস্থা আমার, এখানেও ডাক্তারি করছি। নিজের মনেই কথাগুলো বলে হেসে উঠল পার্থ। স্যার শুনছেন, একবার 5 নং কেবিনে যেতে হবে। নার্সের কথায় সম্বিত ফিরে এলো। ডাক্তারদের বিশ্রাম নেই, পার্থকে ফিরতে হলো কাজের জগতে। ওদিকে বর্ণারও একই অবস্থা। এতদিন পর বাপের বাড়িতে এসেও স্বস্তি পাচ্ছে না। সেও বুঝেছে যতই অভিমান করুক পার্থকে সে ভীষণ ভালোবাসে, আর তাই ছেড়ে থাকা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
ঠিক করলো আগামী সোমবার সেও দিদির সঙ্গে রওনা দেবে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 7 দিন বাদে সোমবার বেলা 10টা নাগাদ বর্ণালী তার এ বাড়িতে ফিরল। দরজায় ঢোকার মুখেই তীর্থর সাথে দেখা। উফ বৌমণি, খুব মিস করে গেলে। জাস্ট 10 মিনিট আগে দাদা বেরিয়ে গেল। পার্থ বেরিয়ে গেছে শুনে আগের মতো আর রাগ হলো না বর্ণার, বরং মুচকি হেসে সে উত্তর দিল, বেরিয়ে আর যাবে কোথায়, এখানেই তো ফিরতে হবে। বৌমনির এমন পরিবর্তনে তীর্থ যেন কিছুটা অবাক হলো, কিন্তু এখন বকবক করার সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। বাই বলে সেও বেরিয়ে পড়ল। রাত 8টায় চেম্বার শেষ করে পার্থ বাড়ি ফিরতেই মায়ের রুম থেকে বর্ণার গলার আওয়াজ পেল। বুঝল সে ফিরেছে। অন্যদিন হলে ফিরেই সে চায়ের ফরমায়েশ করে দেয়, কিন্তু আজ সবকিছুই অন্য। কেন জানি না মনে হচ্ছে বর্ণা নিজেই তার কাছে আসবে, তাই চুপচাপ ঘরে চলে গেল। মিনিট 10 পর বর্ণা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে কোনো কিছুর অপেক্ষা না করে বলতে শুরু করলো, পার্থ সরি, আমি যদি জানতাম তুমি আগে চলে আসবে তাহলে কিছুতেই যেতাম না। পার্থ বলল, আরে সরির কি আছে, আমি তো কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, আর তাও যদি সরি বলো তাহলে তো তোমার বার্থডেটা স্পয়েল করে দেওয়ার অপরাধে আমারও সরি বলা উচিত। বর্ণা বুঝতে পারল সেদিনের অভিমানটা পার্থ ধরে ফেলেছে। কিছুটা লজ্জা পেয়ে সে বলতে লাগলো, ছাড়ো তো সব কথা, আমি কিছু মনে করিনি। আচমকাই বর্ণার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে পার্থ বলতে লাগলো, তাই কিচ্ছু মনে করনি? তবে মেজাজে দেখিয়ে ফোনটা কেটে দিয়েছিলে যে? না মানে একটু অপ্রস্তুত হয়ে বলল বর্ণা। আচ্ছা বাবা, আর জড়িয়ে ধরবো না, হয়েছে? বর্ণাকে ছেড়ে চায়ের কাপটা নিয়ে সোফায় বসে পড়ল পার্থ। ও ভালো কথা, নেক্সট উইকে আমরা দুজন একটু বেরোবো, তুমি আগে থাকতে মাকে বলে রাখবে, ওকে? ভীষণ এক্সাইটেড হয়ে গেল বর্ণা। তাই কোথায় যাচ্ছি আমরা, কতদিন থাকবো? পার্থ বলল, না থাকাথাকির ব্যাপার নেই, কাছেই একটা জায়গায় যাব। একটু নিরাশ হলো বর্ণা, তবে এও ঠিক আছে, কোথাও তো যাচ্ছি। আর ঠাম্মি বলতো, নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। দেখতে দেখতে বহু প্রতীক্ষিত সেই 14ই ফেব্রুয়ারি চলে এলো। এই কটা দিন বর্ণা ভীষণ ভালো মুডে আছে। পরশু পার্লারেও গিয়েছিল। ফেরার পথে একটা ডার্ক ব্লু কালারের শাড়ি কিনে রীতাদির কাছে ফলস লাগাতেও দিয়ে এসেছে। সকালে সবাই বেরিয়ে যাবার পর বর্ণা গৌরদাকে ঠিকানাটা দিয়ে বলল, একটু নিয়ে এসো না গো। গৌরদাকে বাবা গ্রাম থেকে নিয়ে এসেছিলেন, তারপর থেকে এখানেই থেকে গেছে। মামনির কাছে শুনেছে পার্থ, তীর্থকে উনি কোলে পিঠে করে মানুষ করেছেন। 6:45 নাগাদ পার্থ নার্সিংহোম থেকে চলে এলো। আজ রাতে চেম্বারও বন্ধ থাকবে, আগে থেকে বলা আছে। বর্ণা অলরেডি সাজগোজ শুরু করে দিয়েছে। পার্থ বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। একটু পরে রেডি হবে। মাঝে অবশ্য একবার বর্ণাকে টিপ্পনি কেটেছিল, বাবা এমন সাজছ যেন পাত্রপক্ষ দেখতে আসছে। বর্ণা রেগে গিয়েছিল, কিন্তু আজকের দিনে অত মাইন্ড করতে নেই, তাই আবার সাজে মন দিয়েছে। আলমারি থেকে শাড়িটা বের করতে করতে বর্ণা বলল, পার্থ উঠে পড়ো, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে। আরে উঠছি। একটা আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল পার্থ। হঠাৎ ফোনের আওয়াজ। একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে। পার্থ বলল, কি? বাবা ফোন করতে বলেছে? আই মিন ডক্টর চ্যাটার্জি বলেছেন? হ্যাঁ উনিই বললেন। আপনি আসছেন তো স্যার? হ্যাঁ আমি আসছি। ফোনটা রেখে দিল পার্থ। ও গড! এক্সাইটমেন্টে বাবাকে তো আজকের ছুটির ব্যাপারে কিছু বলাই হয়নি, কিন্তু এখন আর উপায় নেই, যেতেই হবে। তাছাড়া নিশ্চয়ই ক্রিটিক্যাল সিচুয়েশন এসেছে, নয়তো বাবা ডাকতো না। ফোনটা নিয়ে পেছনে ঘুরতেই দেখল বর্ণা দাঁড়িয়ে আছে। বর্ণার চোখের দিকে তাকিয়ে পার্থ বলতে শুরু করলো, বর্ণা আই অ্যাম রিয়েলি সরি। একটা অ্যাক্সিডেন্ট কেসে বাবা ডেকে পাঠিয়েছে, এক্ষুনি যেতে হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। নির্লিপ্ত স্বরে বর্ণা উত্তর দিল, তুমি যাও পার্থ, তোমার যাওয়াটা দরকার। কোনো রকমের টেবিল থেকে চশমাটা নিয়ে পার্থ বেরিয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে বর্ণা দেখল পার্থর গাড়িটা আস্তে আস্তে জিটি রোডের বাকি গাড়িগুলোর ভিড়ে মিশে যাচ্ছে। ব্যালকনির গ্রিলটাকে ধরে অঝরে কাঁদতে শুরু করলো বর্ণা। আজ সে বুঝতে পারছে একজন ডাক্তারের স্ত্রী হতে গেলে কতটা ধৈর্যবান হতে হয়, জীবনের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। বর্ণা ভাবতে লাগলো, আমি তো এমন জীবন চাইনি,
আমি তো আমার বাকি বন্ধুদের মতো একটা সুখের জীবন চেয়েছিলাম। মৈত্রী, ঝিলিক, রেশমি, ওদের সবার মতো স্বামীর সাথে একটা ছোট্ট সংসার পাততে চেয়েছিলাম। রাত 10টা বেজে গেছে, বাবা এখনো ফেরেননি। পার্থ আজ আর ফিরবে না। চোখের জল চোখে শুকিয়ে গেছে। বিধ্বস্ত মনে ঘরের মধ্যেকার সোফাটায় পাথরের মতো বসে আছে বর্ণা। কিছুক্ষণ আগে মামনি খেতে ডাকতে এসেছিল, ও শরীর ভালো নেই বলে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো বর্ণা। কাজলটা চোখের জলে পুরো নষ্ট হয়ে গেছে। খোপা থেকে এক টানে গোলাপ ফুলটা খুলে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলল সে। তারপর নতুন শাড়িটা পরেই শুয়ে পড়ল। অনেক রাতে বাড়ি ফিরল পার্থ। বিছানার একদিকে পাশ ফিরে অঘরে ঘুমোচ্ছে বর্ণা। হাজার চেষ্টা করে ওকে ওঠানোর সাহস হলো না পার্থর। সারা পৃথিবী জুড়ে আজ যখন ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন চলছে, তখন শহরের এক কোণে নববিবাহিত দুটি মানুষ তাদের ভালোবাসার কথা জানাতে চেয়েও পারল না। বরং পরিস্থিতির দোষে তাদের মধ্যে গড়ে উঠল অভিমানের এক অদৃশ্য পাঁচিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পার্থ দেখল বেরোনোর আগে ওর যা কিছু লাগে তার সবটাই জায়গা মতো রেডি করে রাখা। তার মানে বর্ণা কি ওর সামনে আসতে চাইছে না? ঠিক ভেবেছে পার্থ। একটু বাদে লতা দিয়ে এসে চা দিয়ে গেল। সন্ধেবেলা চায়ের আসরেও একই ঘটনার পুনরাবৃত্তি। চারপাশে কোথাও দেখা গেল না বর্ণাকে। এদিকে দাদার টেনশন মাখানো মুখ দেখে তীর্থ আর হাসি চেপে রাখতে পারছে না। কানের কাছে গিয়ে ফিসফিস করে প্রশ্ন করল, দেখলি তো আমি কেন ডাক্তারি পড়িনি? তা তুই কি ডিভোর্সের নোটিশটা পেয়ে গেছিস? যাবি তুই এখান থেকে? জোরে ধমক দিয়ে উঠল পার্থ। পাশের ঘর থেকে সুতপা দেবী বলে উঠলেন, কি হলো বড় খোকা, ভাইকে বকছিস কেন? কিছু না মা, এমনি। চাটা ফেলে রেখেই পার্থ নিজের রুমে চলে গেল। অনেক দেরি করে কিচেনের সমস্ত কাজ সেরে বর্ণা ঘরে এলো। আসা মাত্রই পার্থ বর্ণাকে হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, কি হয়েছে বর্ণা, বলো আমাকে। সকাল থেকে একবারও আমার সামনে আসোনি। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু এভাবে শাস্তি দিও না প্লিজ। হাত দুটো ছাড়িয়ে নিয়ে বর্ণা বলতে শুরু করলো, আমি তোমাকে কোনো শাস্তি দিইনি পার্থ, আর শাস্তির কথা উঠছেই বা কেন? বিশ্বাস করো, কাল তুমি ওভাবে চলে যাবার পর আমি অনেক ভেবেছি। সত্যিই তো, মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার থেকে বড় কাজ আর কি বা হতে পারে। এখন সত্যি কাজের প্রতি তোমার কমিটমেন্ট দেখে আমার গর্ববোধ হয়। তবে কি জানো পার্থ, এই কয় মাসে আমি এটুকু অন্তত বুঝেছি যে আর 5টা মেয়ের মতো ছকবাঁধা রুটিনে আমার সংসার চলবে না। আমার জীবনটা বাকিদের থেকে খানিক আলাদা। পার্থ অনুভব করল এই বর্ণা যেন কালকের বর্ণা নয়, তার চেয়ে অনেক বেশি সংযত, অনেক ম্যাচিওর। শুধু তাই নয়, এই বর্ণা ভীষণ সাজানো গোছানো কথা বলতে জানে। একজন সফল ডাক্তার হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না, পাশে প্রয়োজন হয় বর্ণার মতো একজন আন্ডারস্ট্যান্ডিং জীবন সঙ্গিনীরও। তাই হিসেব মতো দেখতে গেলে পার্থর আজ আনন্দ হওয়া উচিত, কিন্তু কই, আনন্দ তো হচ্ছে না। বরং পার্থ আজ সেই আগের খামখেয়ালি বর্ণাটাকেই বেশি করে মিস করছে। বলা বাহুল্য, সেদিনের পর পার্থ বহু চেষ্টা করেছিল বর্ণাকে সেই আগের মতো করে ফিরে পেতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। কারণ বর্ণা হয়তো নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল জোর করে পার্থর জীবনে আর ঢোকার চেষ্টা সে করবে না। তার চেয়ে যা পেয়েছে তা নিয়েই খুশি থাকবে, ধরে নেবে এটাই তার প্রাপ্য ছিল। কেটে গেল 12টা বছর। সময়ের স্রোতে জীবন এগিয়ে গেল জীবনের মতো। পরিবর্তনের ছোঁয়া লাগলো চ্যাটার্জি পরিবারেও। ডক্টর অলোকেশ চ্যাটার্জি চলে গেছেন না ফেরার দেশে। বছর 3 হলো তীর্থ বিয়ে করে টোকিওতে সেটেলড। এ বাড়িতে এখন সদস্য বলতে 4 জন, সুতপা দেবী, বর্ণালী, পার্থ আর পর্ণা। হ্যাঁ, এবারই নতুন সদস্য পর্ণা। বর্ণালী আর পার্থর একমাত্র মেয়ে, বর্তমানে এক নামী কনভেন্টের ক্লাস 8-এর ছাত্রী। বাবার মতো পার্থকেও এখন এ শহরের সকলে এক নামে চেনে। সবাই বলে ডাক্তারবাবুর ব্যবহার নাকি মনে রাখার মতো। পেশেন্টদের সাথে এমনভাবে কথা বলেন যে ক্ষণিকের জন্য তারা ভুলেই যান নিজেদের অসুস্থতার কথা। তবে শুধু বাইরে নয়, পরিবারের দিকেও পার্থর সমান নজর আছে।
সারাদিনের ব্যস্ততা শেষে বাড়িতে ফিরে মায়ের প্রেশারের ওষুধ, মেয়ের পড়াশোনা সব কিছুরই খবর সে নেয়। শুধু এক ছাদের তলায় থেকেও অভিমানকে দূরে সরিয়ে বর্ণা আর কোনোদিন আসেনি তার পার্থর কাছে। প্রথমে অস্বস্তি লাগলেও আজ পার্থ অভ্যস্ত বর্ণার এই সাজানো গোছানো কথাগুলোর সাথে, ব্যবহারের সাথে। নিউ ইয়ারের পর পাক্কা 1 মাসের ছুটি শেষে পরশু ওরা বাড়ি ফিরেছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে আর বরকে চেম্বারে পাঠিয়ে বর্ণা এখন ব্যস্ত বাড়ির অন্য কাজে। ফোনটা বেজে উঠল, ঝিলিক ফোন করেছে। হ্যাঁ বল, কি খবর? বর্ণা উত্তর দিল। ঝিলিক বলল, আমি আর কি বলবো ম্যাডাম, আপনি বলুন সুইজারল্যান্ড ট্রিপ কেমন কাটলো? বর্ণালী বলল, ভালোই, রিমি খুব এনজয় করেছে। ঝিলিক বর্ণাকে বলতে না দিয়ে শুরু করে দিল। শোন, যার জন্য ফোন করেছিলাম, মৈত্রী বলেছে এবার ভ্যালেন্টাইন্স ডেতে সবাইকে নিজের হাজবেন্ডের সাথে সেলিব্রেট করা মোমেন্টের ছবি গ্রুপে শেয়ার করতে হবে। যারটা বেস্ট হবে তাকে উইনার করা হবে আর সাথে গিফটও দেওয়া হবে। হ্যাঁ, এবার বল, কি যেন বলছিলি? তখন রিমি এনজয় করেছে, কেন তুই করিসনি? ঝিলিকের দীর্ঘ বকবকানি শেষে এতক্ষণে কথা বলার সুযোগ পেল বর্ণা। করব না কেন? আমি তো এতগুলো বছর ধরে সবই এনজয় করছি। বর্ণার গলায় সে অভিমানের সুর আজও যেন স্পষ্ট হয়ে উঠল। কাম অন বর্ণা, তুই এখনো সেসব নিয়ে পড়ে আছিস? দেখ, পার্থদা ডাক্তার মানুষ, এখন আবার শহরের নামকরা সার্জেনদের মধ্যে একজন। তাও টাইম বের করে বছরে একবার ফ্যামিলিকে নিয়ে বিদেশে বেড়াতে যায়। এটা কি কম বল? আর বিদেশে ছুটি কাটানোর কথা সে তো আমরা এই জন্মে ভাবতে পারবো না। সেদিক দিয়ে দেখতে গেলে ইউ আর সো লাকি। এতদিন বাড়ি ছিলাম না, অনেক কাজ জমে গেছে রে, তোকে আবার পরে ফোন করব। লাইনটা কেটে নেটটা অফ করে ফোনটা একরকম বিছানায় ছুঁড়েই দিল বর্ণা। হ্যাঁ, ঠিক ধরেছেন, গল্পের প্রথমে এই জন্যই ফোনটা ছুঁড়ে দিয়েছিল বর্ণা ওরফে বর্ণালী চ্যাটার্জি, সার্জেন্ট পার্থ চ্যাটার্জির স্ত্রী। সত্যি, আজ ঝিলিকের একটা কথায় পার্থর প্রতি সব অভিমান রাগে বদলে গেল। না, গ্রুপে ছবি দিতে পারবে না সেই জন্য নয়, ওর খারাপ লাগছে এটা ভেবে যে বছরের যে দিনটায় সবাই নিজের ভালোবাসার মানুষের সাথে কাটায় সেদিনটাতেও পার্থর ওর কথা মনে পড়ে না, হয়তো কোনোদিন পড়বেও না। চোখের কোণে জমতে থাকা জলটা মুছে নিয়ে কাজে মন দিল। বর্ণার স্টাডি টেবিলটা ঠিক করতে করতে হঠাৎ একটা দুঃখের হাসি হেসে ভাবতে লাগলো বর্ণা, হ্যাঁ, হয়তো ঠিকই বলেছে ঝিলিক, আমি ভীষণ লাকি, কিন্তু আমি তো এত লাকি হতে চাইনি, বিদেশে ছুটি কাটাতেও চাইনি। চেয়েছিলাম মনের মানুষটার সাথে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর করে কাটাতে। আচ্ছা, আমার কি নিজের স্বামীকে কাছে পাওয়ার কোনো অধিকার নেই? বড় বৌমা, দেখো তো, ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে গেল, বোধহয় কাপড়গুলো কাঁচা খেয়ে গেছে। মামনির ডাকে হুঁশ ফিরল বর্ণার। সংসারের হাজারো কাজের মাঝে বর্ণালীর মনের ভাবনাগুলো আরও একবার চাপা পড়ে গেল। আজ 14ই ফেব্রুয়ারি, আবার একটা ভ্যালেন্টাইন্স ডে। সকাল থেকে বর্ণা ফোনটার ধারে কাছেও যায়নি, বলা যেতে পারে কিছুটা ইচ্ছে করেই যায়নি। আজ হোয়াটসঅ্যাপটা খুললেই ছবির পর ছবি ঢুকবে, আর সেসব দেখে ওর মাথা খারাপ হয়ে যাবে। তার চেয়ে না খোলাই ভালো। এখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর মামনি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে আর বর্ণা ছাদে কাপড় তুলছে। হঠাৎ ড্রয়িং রুমটার ল্যান্ডফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করছে? ঝিলিক নয় তো? না, ও তো বাড়ির ফোনে কল করবে না। তাহলে কি মেয়েটার শরীর টরীর খারাপ করলো, স্কুল থেকে ফোন করেছে? কে জানে। নেমে এসে ফোনটা তুলতেই ওপার থেকে মিসেস রিক্তা দত্তের গলা শুনতে পেল। হ্যালো মিসেস চ্যাটার্জি, আমি ডক্টর সৌমেন দত্তের ওয়াইফ কথা বলছি। আপনি এক্ষুনি একবার সিটি নার্সিংহোমে চলে আসুন। গতকাল রাতে একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছিল, কিছুক্ষণ আগে সে এক্সপায়ার হয়েছে। পেশেন্ট পার্টি ভুল ট্রিটমেন্ট হয়েছে এই দাবিতে নার্সিংহোম ভাঙচুর করছে। কয়েকজন ডক্টরের ওপরও অ্যাটাক হয়েছে। আমি বেরিয়ে পড়েছি, কাইন্ডলি আপনিও তাড়াতাড়ি চলে আসুন। হ্যালো মিসেস চ্যাটার্জি, আপনি শুনতে পাচ্ছেন? পুরো ড্রয়িং রুম জুড়ে এক অদ্ভুত নীরবতা। বর্ণার হাত থেকে ফোনটা পড়ে গেল।
পার্থ বেরিয়ে যাবার পর আজ সকাল থেকে একবারও ওকে ফোন করা হয়নি। আচ্ছা, ও ঠিক আছে তো? মিসেস দত্ত কি যেন বলল কয়েকজন ডক্টরের ওপর অ্যাটাক হয়েছে? না না, পার্থর কিছু হয়নি, ওর কিচ্ছু হবে না। লতাদিকে বলে শম্ভুদার সাথে গাড়িতে কোনো রকমে বেরিয়ে পড়ল বর্ণা। প্রায় 40 মিনিট পর গাড়িটা নার্সিংহোমের গেটে এসে থামল। এখন সেরকম ভিড় চোখে পড়ছে না, বোধহয় পুলিশ এসে জনতাকে সরিয়ে দিয়েছে। সামনের গেটটার চারদিকে এখনো ভাঙা কাচের টুকরো ছড়িয়ে। হ্যাঁ, ওই তো রাস্তার ওপারে দুটো পুলিশের গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। শম্ভুদার মানা সত্ত্বেও গাড়ি থেকে নেমে পড়ল বর্ণা। বর্ণাকে দেখে নার্সিংহোমের কেয়ারটেকার অজয় ছুটে এলো। অজয় আগে বেশ কয়েকবার ওদের বাড়িতে এসেছে, তাই বর্ণার সাথে পরিচয় আছে। আরে বৌদি, আপনি কেন আসতে গেলেন? এখানের অবস্থা এখন অনেকটাই কন্ট্রোলে, তবে কিছুক্ষণ আগে অবধি পরিস্থিতি বেশ খারাপ ছিল। অজয়, তোমাদের স্যার কোথায়? তার কিছু হয়নি তো? বর্ণার গলায় আজ উদ্বেগের সুর। অজয় বলল, না না বৌদি, আপনি ব্যস্ত হবেন না, স্যার একদম ঠিক আছেন। অজয় নার্সিংহোমের পেছনের গেট দিয়ে বর্ণাকে ভেতরে নিয়ে গেল। করিডোর দিয়ে হেঁটে চেম্বারের কাছে এসে বর্ণা শুনতে পেল পার্থ একজন ভদ্রলোককে আশ্বস্ত করে বলছে, ডোন্ট ওয়ারি মিস্টার বাগচি, আপনার স্ত্রী এখন একদম সুস্থ আছেন, কালকে ডিসচার্জ করে দেওয়া হবে। ভদ্রলোক চলে গেলেন। দরজায় বর্ণাকে দেখে পার্থ এগিয়ে এসে বলল, এ কি, তুমি এসেছো কেন? নিশ্চয়ই কেউ খবর দিয়ে দিয়েছে, তাই তো? কোনো কথা না বলে পার্থকে জড়িয়ে ধরল বর্ণা। মাথায় হাত দিয়ে পার্থ বলল, খুব ভয় পেয়ে গেছিলে না? আচ্ছা শোনো, এসেই যখন পড়েছ তখন একটা উইশ করি তোমাকে। জানি না এত বছর পর শুনতে কেমন লাগবে, তাও বলছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিয়ার, আই লাভ ইউ। এত বছরের রাগ, অভিমান, ভালো লাগা, ভালোবাসা সব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়ে বর্ণার চোখের জলে পরিণত হলো। হাউ হাউ করে কেঁদে ফেলল সে। পার্থর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, এভাবে কাঁদতে আছে পাগলি? তুমি না ডাক্তারের বউ? ঝিলিকের বলা কথাগুলো হঠাৎ মনে পড়ে গেল বর্ণার। সত্যি ভীষণ বোকা ও, নইলে সামান্য একটা অভিমানের বশে এতগুলো বছর এরকম একটা মানুষের থেকে দূরে থাকতে পারে? সমস্ত ভুল বোঝাবুঝিকে দূরে ঠেলে দিয়ে 10 বছর পর আরও একবার পার্থকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বর্ণালী বলে উঠল, জানো পার্থ, আজ বন্ধুদের সাথে খেলায় হয়তো আমি জিততে পারবো না, কিন্তু তাতে আর কোনো আফসোস আমার নেই, কারণ একটা কথা তুমি ঠিক বলেছ, আমি ডাক্তারের স্ত্রী। আমি এমন একজন মানুষের স্ত্রী যে প্রতিদিন কত নাম না জানা মানুষকে তার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। আর তাই আজকের এই ভালোবাসার দিনে তুমিই আমার জীবনের সেরা প্রাপ্তি। আজকের এই গল্পটি বন্ধুরা কেমন লাগলো আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।